আসসালামু আলাইকুম প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, আমি তোমাদেরকে বিজ্ঞান বইয়ের প্রথম যে অধ্যায় আছে এটা আগে শিখাবো। সম্পূর্ণ ভিডিওটা দেখবা, তাহলে তোমাদের অধ্যায়টা শেখা হয়ে যাবে, তাহলে কিন্তু তোমরা সৃজনশীল পারবা। অনেকে আছে শুধুমাত্র প্রশ্ন পড়ার জন্য গাইড থেকে প্রশ্ন পড়ার অপেক্ষা আছো, তাহলে কিন্তু তাদের জন্য বলি, যারা ভালো ছাত্র তারা কিন্তু এগুলো করে না, আর এটা করলে কিন্তু তোমার পরীক্ষায় নাম্বার পাবে না। শুধু গাইডের উপর ভরসা করে কোনো লাভ নেই, তোমাদের বই পড়তে হবে, আর তোমাদের বইয়ের কথাগুলোই কিন্তু প্রশ্নের উত্তরে লিখতে হবে। গাইড থেকে শুধুমাত্র তোমরা ধারণা নিবা যে প্রশ্নগুলো কিভাবে বুঝতে হয়, যে প্রশ্নগুলো কিভাবে আসে এগুলো দেখার জন্য। এজন্য বইয়ের আমি যে লাইনগুলো দাগাই দেব, তোমরা এই লাইনগুলো মুখস্থ করে ফেলবা, আর যেগুলো ঘর জন্য সৃজনশীলের জন্য মুখস্থ করতে বলবো সেগুলো তোমরা মুখস্থ করে ফেলবা। বৈজ্ঞানিক প্রক্রিয়া এবং পরিমাপ। দৈনন্দিন জীবনে আমাদের প্রতিনিয়ত বিভিন্ন ধরনের প্রশ্নের উত্তর খুঁজতে হয়। এগুলো হলো তোমরা উচ্চতা কত, তোমার ওজন কত, কয়টা বাজে, আজকে বাতাসের তাপমাত্রা কত। এই যে ওজন, উচ্চতা, সময়, তাপমাত্রা এগুলো মাপার, এগুলোর জন্য মাপজোকের প্রয়োজন হয়। তার মানে দৈনন্দিন জীবনে আমরা এই মাপজোকের উপরে নানাভাবে নির্ভর করি। তাহলে এই মাপজোকের মাধ্যমে আমরা মূলত কোনো কিছুর পরিমাপ নির্ণয় করে থাকি। তাহলে কোনো কিছুর এই পরিমাণ নির্ণয় করাকে বলা হয় পরিমাপ। তাহলে দৈনন্দিন জীবনে নানাবিধ ঘটনায় আমরা এই পরিমাপের সাথে পরিচিত। যেমন বাজার থেকে কেউ চাল কিনে আনতে, রান্নার জন্য তেল ব্যবহারের সময়, জামাকাপড় তৈরি করার সময় বিভিন্ন কাজে পরিমাপ লাগে। দেখো এখানে থার্মোমিটার দেখতে পাচ্ছ, একটা স্কেল দেখতে পাচ্ছ। এগুলো আমাদের বিভিন্ন কাজে কি করতে হয়? পরিমাপের প্রয়োজন হয়। দেখো তোমরা এখান থেকে কি পড়বা? দেখো বিজ্ঞান শব্দ, বিজ্ঞান কি দেখো? বিজ্ঞান শব্দের অর্থ হলো বিশেষ জ্ঞান। তো জ্ঞান কি তোমরা জানো? কোন বিষয়ে তথ্য, উপাত্ত, দক্ষতা এবং সেই বিষয় সম্বন্ধে উপলব্ধি, এইসব মিলেই হলো জ্ঞান। তাহলে কোন বিষয়ে তথ্য, উপাত্ত এবং দক্ষতা, এই সব কিছু সম্বন্ধে যে তোমার যে একটা উপলব্ধি, এগুলোই হলো জ্ঞান। বিজ্ঞান তাহলে কোন বিষয়ে জ্ঞান? আসলে বিজ্ঞান হলো প্রকৃতি এবং নানা প্রাকৃতিক ঘটনা সম্বন্ধে জ্ঞান। মানে প্রকৃতির বিভিন্ন বিষয় এবং প্রাকৃতিক ঘটনাগুলো সম্বন্ধে যে জ্ঞান, এটাই হলো বিজ্ঞান। তোমরা এর আগে বিভিন্ন জীব, জড়বস্তু সম্বন্ধে জেনেছো, নানা প্রাকৃতিক ঘটনা সম্বন্ধেও জেনেছো, কিভাবে বৃষ্টি হয়, কিভাবে খাদ্য তৈরি করে ইত্যাদি। এই সবই কিন্তু বিজ্ঞানের অংশ। তবে প্রকৃতি সম্পর্কে যে কোনো তথ্য বা উপলব্ধি কিন্তু বিজ্ঞান না। কেউ যদি কোনো মন গড়া প্রাকৃতিক ঘটনার বর্ণনা দেয়, সেটা কিন্তু বিজ্ঞান হবে না। বৈজ্ঞানিক জ্ঞান হতে চাইলে তা পরীক্ষা নিরীক্ষা এবং পর্যবেক্ষণ করে পেতে হবে। পরীক্ষা বা পর্যবেক্ষণ থেকে পাওয়া তথ্য দ্বারা সমর্থিত হতে হবে। তাহলে পরীক্ষা বা পর্যবেক্ষণ থেকে পাওয়া তথ্য দ্বারা এটা সমর্থিত হতে হবে। বৃষ্টি কিভাবে হয় তা নিয়ে হয়তো তোমরা গল্পাকারে অনেক ব্যাখ্যা শুনেছো, কিন্তু বৈজ্ঞানিক ব্যাখ্যা কি এরকম না। তার মানে এ ধরনের ব্যাখ্যাগুলো বিজ্ঞান না, যেগুলো মন গড়া কথাগুলো বিজ্ঞান না। কারণ এসব ব্যাখ্যা পরীক্ষা থেকে পাওয়া নয়, কোনো পরীক্ষা এদেরকে সমর্থন করে না। এই জ্ঞান কিভাবে আমরা অর্জন করি? তাহলে পরীক্ষা-নিরীক্ষা, পর্যবেক্ষণ, যুক্তিযুক্ত চিন্তার মাধ্যমে আমরা এই যে বিজ্ঞানের জ্ঞানগুলো অর্জন করি। এটাকে বলা হয় বিজ্ঞানের প্রক্রিয়া। তাহলে বিজ্ঞানের প্রক্রিয়া কি? বিজ্ঞানের প্রক্রিয়া হলো পরীক্ষা-নিরীক্ষা, পর্যবেক্ষণ এবং যুক্তিযুক্ত চিন্তার মাধ্যমে জ্ঞান আরোহণ করা। জ্ঞান যেমন বিজ্ঞান, তেমনি জ্ঞান অর্জনের প্রক্রিয়াও হলো বিজ্ঞান। তো বৈজ্ঞানিক জ্ঞান অর্জনের জন্য যেমন বৈজ্ঞানিক প্রক্রিয়া দরকার, তেমনি দরকার একটা বিজ্ঞানসম্মত দৃষ্টিভঙ্গি বা মনোভাব। আমি বৈজ্ঞানিক জ্ঞান অর্জন করার জন্য বৈজ্ঞানিক প্রক্রিয়া লাগবে, ঠিক আছে। কিন্তু বিজ্ঞানসম্মত দৃষ্টিভঙ্গিও প্রয়োজন আছে। অর্থাৎ যুক্তিযুক্ত চিন্তা করার মনোভাব। বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি মানে কি? যুক্তিযুক্তভাবে এই চিন্তা করার মনোভাব। অপরের মতামতের মূল্য দেওয়া এবং নিজের ভুল স্বীকার করার এক্ষেত্রে জরুরি। একে বিজ্ঞান মনস্ক দৃষ্টিভঙ্গি বলে। মানে তুমি একঘেয়েমি করা চলবে না তোমাকে। অন্যের মতামত মেনে নিতে হবে। নিজের ভুল স্বীকার করতে হবে। এগুলো হলো বিজ্ঞান মনস্ক দৃষ্টিভঙ্গি। তাহলে বিজ্ঞান কি? বিজ্ঞান হলো প্রকৃতি ও প্রাকৃতিক ঘটনা সম্পর্কে জ্ঞান, যা পর্যবেক্ষণ ও পরীক্ষা থেকে পাওয়া যায় বা পরীক্ষা-নিরীক্ষা দ্বারা সমর্থিত এবং একটা বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি। তাহলে বৈজ্ঞানিক জ্ঞান যেমন গুরুত্বপূর্ণ, তেমনি জ্ঞান অর্জনের প্রক্রিয়াও গুরুত্বপূর্ণ। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি। তাহলে এই যে বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি বলতে কি বুঝো? বিজ্ঞান বলতে কি বুঝো? এগুলো প্রশ্ন আসতে পারে। আবার দাগানো লাইনগুলো এমসিকিউ আসতে পারে। বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি বলতে কি বোঝো? এটা খর জন্য মুখস্থ করতে হবে। আর বিজ্ঞান কাকে বলে? এটা ক নাম্বার প্রশ্নের জন্য পড়তে হবে। আর বাকি দাগানোগুলো এমসিকিউতে আসতে পারে। এবার দেখো এখানে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে। এটা খতে আসে যে বৈজ্ঞানিক পরীক্ষার ধাপের প্রবাহ চিত্র আঁকো। মানে ফ্লো চার্ট বলা হয়। অথবা বৈজ্ঞানিক পরীক্ষার ধাপগুলো লেখো। অথবা এমসিকিউতে বলবে যে বৈজ্ঞানিক প্রক্রিয়ার ১ম ধাপটা কি? অথবা বলল বৈজ্ঞানিক প্রক্রিয়ার শেষ ধাপটা কি? এরকম করে যেকোনোভাবে প্রশ্ন আসতে পারে। তাহলে তোমরা ধাপগুলো নাম্বার দিয়ে লিখবা। বৈজ্ঞানিক প্রক্রিয়ার ৩ নম্বর ধাপটার নাম কি? সিরিয়ালি তোমরা এটা মুখস্থ করে ফেলবা, আঁকা শিখবা। তাহলে বৈজ্ঞানিক জ্ঞান অর্জনের জন্য কি একটি মাত্র নির্দিষ্ট প্রক্রিয়া রয়েছে? না। একাধিক প্রক্রিয়ায় বিজ্ঞানের জ্ঞান পাওয়া যায়। তো বিভিন্ন বিজ্ঞানী বিভিন্ন প্রক্রিয়া পদ্ধতিতে বিজ্ঞানের জ্ঞান অনুসন্ধান করেছেন। তবে তার মধ্যে অনেক ক্ষেত্রে মিল ছিল। সেই মিলের ভিত্তিতে বৈজ্ঞানিক প্রক্রিয়া নিম্নোক্তভাবে বর্ণনা করা যায়। যেমন সবার আগে একটা প্রশ্ন ঠিক করতে হয়। তারপরে সমস্যা বিদ্যমান ওই তথ্যগুলোকে সংগ্রহ করতে হয় সেই আলোকে। তারপরে সম্ভাব্য ফলাফলটা অনুমান করতে হয় যে এবার আমি কোনটা নিয়ে গবেষণা করব। তারপর সেটার উপর পরীক্ষণ চালাইতে হয়। তারপর পর্যবেক্ষণ করতে হয়, উপাত্ত সংগ্রহ করতে হয়, সেগুলোকে বিশ্লেষণ করতে হয়। পরে সম্ভাব্য একটা ফলাফল বা সিদ্ধান্ত নেওয়া হয়। পরবর্তীতে ফল প্রকাশ করা হয়।
তাহলে প্রিয় শিক্ষার্থী দেখো, তাহলে এই প্রবাহ চিত্রটা তোমরা মুখস্থ করে ফেলবা। এবার দেখো পরীক্ষণ। তাহলে পরীক্ষণ হলো বিজ্ঞানের নতুন জ্ঞান পাওয়ার একটা গুরুত্বপূর্ণ পদ্ধতি। তাহলে বিজ্ঞানের নতুন জ্ঞান জানতে হলে কি লাগবে? পরীক্ষণ করতে হবে। এই পদ্ধতিতে কোনো বৈজ্ঞানিক প্রশ্নের উত্তর খোঁজার জন্য একজন বিজ্ঞানী প্রথমে তার জানা তথ্য বা বিদ্যমান তথ্যের আলোকে একটা আনুমানিক সিদ্ধান্ত গ্রহণ করেন। সবার আগে কিন্তু তিনি জানা তথ্যের ভিত্তিতে একটা অনুমান করেন। যেমন মনে করে কেউ ব্যক্তির নিচ থেকে দেখলো যে তার ঘরের জানালার গ্লাস ভাঙ্গা। তখন সে অনুমান করে বলবে কেউ ঢিল ছড়েছে এজন্য গ্লাস ভেঙেছে। তাহলে প্রথম তার কি হলো? অনুমান করে নিতে হবে একটা কথা। বিজ্ঞান কিন্তু সবসময় আগে অনুমান করে তারপর গবেষণা করে। মানে একদম এরকম না যে বিজ্ঞান শুধুমাত্র জিনিসপত্র নিতেছে আর খালি মিক্স করে দেখতেছে কোনটা দেখি হয়, কোনটা দেখি হয়, এরকম না। তারা আগে বলবে যে এটা মিলাইলে এটা হয়। এর উপর ভিত্তি করে গবেষণা করে দেখবে যে ওইটাই হয় কিনা। ওকে? পরবর্তীতে তিনি পরীক্ষণের মাধ্যমে অনুমিত সিদ্ধান্ত সঠিক কিনা সেটা যাচাই করেন। পরীক্ষণের উপাত্ত বিশ্লেষণ করে যদি দেখা যায় যে অনুমিত সিদ্ধান্ত সঠিক হয়েছে তাহলে তো হলোই। আর যদি না হলো তখন তিনি আবার নতুন করে অনুমিত সিদ্ধান্ত গ্রহণ করেন। এভাবে পরীক্ষণ পদ্ধতির কতগুলো ধাপ রয়েছে। দেখো সবার আগে কি করতে হয়? পরীক্ষণ করতে হয়। যেমন আমরা একটা উদাহরণ দিয়ে এটা ব্যাখ্যা করব। তোমার এটা প্রশ্নের মধ্যে আসতে পারে যে পরীক্ষণ পদ্ধতির ধাপগুলো একটি উদাহরণের সাহায্যে লিখো। ওকে? যেমন কি? পরীক্ষণ করার জন্য সবার আগে কি করতে হবে? যেমন আমরা একটা উদাহরণ দেব যে বেঁচে থাকার জন্য গাছের পানি দরকার কিনা এটা পরীক্ষা করব। এটা আমাদের পরীক্ষণের নাম। এই কাজটা করব। তাহলে আমাদের এর জন্য কিছু উপকরণ লাগবে। কি লাগবে? উপকরণগুলো কি? ছোট ২ টা পাত্র লাগবে, ফুল গাছের ২ টা চারা লাগবে, পানি লাগবে ও শুকনা মাটি লাগবে। এবার পদ্ধতি কি দেখো? সবার আগে আমরা সমস্যা ঠিক করব। সমস্যা কি? আমরা দেখব যে ১ম ধাপে আমরা সমস্যা স্থির করলাম যে ফুল গাছের চারা তুলে এনে লাগালে মারা যাচ্ছে কেন? মানে তুমি কোন জায়গাতে গাছ তুলাই না লাগাই দিচ্ছ, বাস গাছ মরে যাচ্ছে। কেন? তাহলে জানা তথ্য সংগ্রহ। এবার তুমি তথ্য সংগ্রহ করবা। বই পড়লা, শিক্ষককে জিজ্ঞাসা করলা, পিতামাতাকে জিজ্ঞাসা করলা। তারা বলল কেন চারা গাছ মরে যায়। তুমি জানতে পারলা যে পানি না পেলে চারা গাছ মারা যেতে পারে। অনেক তথ্য নিয়ে তুমি এটা নিজে এটা অনুমান করলা। এবার আনুমানিক সিদ্ধান্তটা তুমি নিয়ে নিবা। কি নিবা? তুমি বলবা, পরে একটা সিদ্ধান্ত নিবা, পানির অভাবে চারা গাছ মারা যায়। এটা তোমার হলো মূল পরীক্ষণের মূল বিষয়। তাহলে ১ম এ তোমার সমস্যা ছিল। তারপর তুমি তথ্য কালেক্ট করার পরে তুমি অনুমান করবা। অনুমান করার পরে এটা নিয়ে কাজ করবা। এবার পরীক্ষণ পরিকল্পনা করবা। এবার তোমার পরীক্ষণ পরিকল্পনা করলে একটা বিষয় খেয়াল রাখতে হবে যে এই পরীক্ষণের জন্য তোমার ২ টা পাত্রে ২ টা গাছ নিতে হবে। তোমরা কেবল ২ টা পাত্রের মধ্যে এই বিষয়টা পার্থক্য রাখতে পারবো। অন্য কিছু সবকিছু সমান থাকবে। মানে ২ টা পাত্রের মধ্যে একটা বিষয় পার্থক্য থাকবে। আর সবকিছু ঠিক থাকবে। একটার মধ্যে পানি দিবা, একটা পানি দিবা না। আর বাকি সবকিছু সেম দিবা। একটা হলো কি? পরীক্ষণ। তাহলে ছোট ২ টা একই রকমের পাত্র নিতে হবে। মাটি বা প্লাস্টিকের টব জাতীয় আগে পরিকল্পনা করে নিলাম। এবার আমার এই কাজের পালা। এবার মাটি বা প্লাস্টিকের টব জাতীয় পাত্র হলে ভালো হয়। পাত্র ২ টির তলা ছোট ছিদ্র করে দিতে হবে। শুকনা মাটি দিয়ে পাত্র ২ টি ভরে দিতে হবে। এবার একই ধরনের ২ টা চারা গাছ ২ পাত্রে রোপণ করতে হবে। একটিতে পানি দিতে হবে, একটা শুকনো রাখতে হবে। ২ টা গাছকে ছায়ায় রেখে দাও। তারপর পরের দিন গাছ ২ টা পর্যবেক্ষণ করো। একটি গাছ প্রায় মরে গেছে, অন্যটি সতেজ আছে। তাই না? তো শিখে দেখো তোমরা যখন পরীক্ষায় লিখবা তখন তুমি লিখবা রাখি, করি এমনি লিখবা যে একটি পানিতে পানি দেই, অন্যটিতে শুকনো রাখি। এভাবে লিখবা পরীক্ষার হলে। উপাত্ত সংগ্রহ, বিশ্লেষণ ও সিদ্ধান্ত গ্রহণ দেখো ২ টা পাত্রে একই ধরনের মাটি ছিল। চারা গাছ দুটিকে পাত্র সহ একই জায়গায় রাখা হয়েছিল। তাদের মধ্যে পার্থক্য ছিল কেবল পানি। একটিতে পানি দেওয়া হয়েছিল আর অন্যটিতে পানি দেওয়া হয়নি। এ থেকে সিদ্ধান্তে আসা যায় যে পানি না দেওয়ার কারণেই চারা গাছ মরে গেছে। এভাবে লিখবা। এবার ফল প্রকাশ, তাহলে তোমরা পরীক্ষণে যে তুমি যে ফল পেলা এটা বিদ্যালয়ের বুলেটিনে বোর্ডে কি করবা? বিদ্যালয়ের বুলেটিন বোর্ডে লিখে রাখলা। সবাইকে জানায় দিলা যে এরকম, হ্যাঁ? হয়েছে তোমার উপরে উল্লেখিত ধাপগুলো হচ্ছে পরীক্ষণ পদ্ধতির ধাপ। এগুলো বৈজ্ঞানিক পদ্ধতির ধাপ। ওকে? তাহলে এভাবে তোমাদেরকে এটা কিন্তু একটা শিখতে হবে, মুখস্থ করতে হবে। এবার দেখো পরিমাপের প্রয়োজনীয়তা কি? এটাও তোমার প্রশ্নের মাঝে আসতে পারে। পরিমাপের প্রয়োজনীয়তা লেখো। ছোট প্রশ্ন আসে মানে খ তে অনুধাবনমূলক প্রশ্ন আসে। তোমরা জানো ইতিমধ্যে যে তোমাদের সৃজনশীল থাকবে। ১ম এ থাকবে জ্ঞানমূলক ১ লাইনে লিখতে হবে। তারপরে অনুধাবনমূলক এটা ৩-৪ টা লাইনে লিখতে হবে। ১ম এ একটা জ্ঞানমূলক লাইন দিয়ে পরে ৩-৪ লাইন লিখতে হবে। প্রয়োগ দক্ষতা থাকবে, উচ্চতর দক্ষতা থাকবে। অনেক সময় আমরা বিভিন্ন জানা অজানা নানাবিধ গণনা আন্দাজ করে পরিমাপ করি। যেমন পড়ার টেবিলের দৈর্ঘ্য কত, কখন স্কুলে রওনা দিবে। অনেক ক্ষেত্রে আন্দাজ করার চেষ্টা করি। এখন অনেক ক্ষেত্রে সঠিক পরিমাপের প্রয়োজনীয়তা অনুভব করি। যেমন বাজার থেকে চাল-ডাল কিনতে, জামাকাপড় তৈরি করতে, সময়মতো ক্লাস শুরু শেষ করতে আমাদের যথাযথ পরিমাপ দরকার। সঠিক পরিমাপ ব্যতীত একটি শ্রেণীকক্ষে কয় জোড়া টেবিল, বেঞ্চ রাখা যাবে, বাড়ির নির্দিষ্ট সীমানার মধ্যে কয়টা ঘর তৈরি করা যাবে, এমনকি কোন কক্ষের আকৃতি কেমন হবে, এগুলো কিন্তু বলা মুশকিল পরিমাপ করা ছাড়া। এছাড়া তরকারি রান্নার সময় পরিমাণ মতো বিভিন্ন প্রকার মসলা ব্যবহার করা জরুরি। জীবন বাঁচানোর জন্য ওষুধ তা কিন্তু পরিমাণ মতো খেতে হয়। মানে এক কথায় দৈনন্দিন জীবনে প্রায় প্রতিটি কাজের জন্য পরিমাপের প্রয়োজন। এখানে একটা কাজ বলছে যে দৈনন্দিন জীবনে ১০ টি ঘটনা লিপিবদ্ধ করে একটা তালিকা তৈরি করো যাতে সঠিক পরিমাপ প্রয়োজন। প্রিয় শিক্ষা দেখো এই টাইপের কাজ দিয়ে কোনো প্রশ্নই আসবে না, কিচ্ছু আসবে না। প্রয়োজন নেই করা।
আবার এই পরিমাপের একক দেখো, ১ খণ্ড রশি প্রায় ২০ ফুট নিয়ে এটা তোমার প্রত্যেক আলাদা করে নিজ, নিজ হাত দিয়ে মাপলে কি দেখতে পাবা? কার হাত কত হলো? একজন শিক্ষার্থী বলল যে দৈর্ঘ্য তার ১৬ হাত, অন্যজন বলল ১৭ হাত। তাহলে কি সিদ্ধান্ত পাওয়া যায়? কিভাবে পার্থক্য দূর করা যাবে? এই পার্থক্য দূর করার জন্যই পরিমাপের ক্ষেত্রে একটা আদর্শ পরিমাণকে বিবেচনা করা হয়। তাহলে কোনো কিছু পরিমাপ করার জন্য একটি সুবিধাজনক পরিমাণকে আদর্শ হিসেবে ধরে নেওয়া হয়েছে। যেমন আমরা যেমন ১ কেজি বলতে ১ কেজি পরিমাণ জানি। কারণ আগে যদি এটা যদি ১০ কেজির সমানকে যদি বলা হয়তো ১ কেজি, তাও কিন্তু আমরা এটাকে ধরে নিতাম। মানে আগে একটা আদর্শ মান ধরা আছে। পৃথিবীর সবাই এটাকে মেনে চলে। ওকে? কোন একটি সুবিধাজনক ক্ষুদ্র অংশকে আদর্শ হিসেবে ধরা হয়। এজন্য আদর্শ অংশের পরিমাণই হলো পরিমাপের একক। এই যে যেটা আমরা জানা আদর্শ যেটুকু আমরা আগে থেকে জানি, এটাই হলো পরিমাপের একক। দৈর্ঘ্য পরিমাপের ক্ষেত্রে একটি সুবিধাজনক দৈর্ঘ্য, ভর পরিমাপের ক্ষেত্রে একটা সুবিধাজনক ভর, সময় পরিমাপের জন্য একটা নির্দিষ্ট সময় আদর্শ হিসেবে ধরা হয়। নিজ, নিজ নানা আদর্শ মানের সাথে তুলনা করেই তাহলে দৈর্ঘ্য, ভর, সময়, তাপমাত্রা ইত্যাদি রাশি পরিমাপ করা হয়। তাহলে প্রত্যেক ক্ষেত্রে এই পরিমাপের একটা একক দ্বারা প্রকাশ করা হয়। যেমন তুমি একটি কক্ষের দৈর্ঘ্য মাপছো। তাহলে তুমি বলবা এটা ১০ মিটার। তুমি যদি কেবল ১০ বলো তাহলে কোনো অর্থ বহন করবে না। এজন্য সাথে পরিমাপের প্রকাশ করার জন্য একটি সংখ্যা বা এককের প্রয়োজন। এটা একটা খ নম্বর অনুধাবনমূলক প্রশ্ন। কেন একক ব্যবহার করতে হয়? মানে একক ছাড়া কিন্তু পরিমাপ করা যায় না। তুমি ১০ কেজি না ১০ মিটার না ১০ কি বুঝাচ্ছ? এজন্য একক লাগবে। তাহলে এখানে ২ টা প্রশ্ন পেলে। একটা হলো পরিমাপের প্রয়োজনীয়তা কি? এটা ছোট প্রশ্ন, অনুধাবনমূলক। একটা হলো পরিমাপের একক কেন প্রয়োজন? এটা একটা প্রশ্ন। আমি তোমাদেরকে এই উত্তরগুলো আবার আলাদা করে দিয়ে দিব। আগে তোমরা বই পড়ো, ওকে? দেখো মৌলিক ও যৌগিক একক দেখো, আমরা যা পরিমাপ করি তাকে সাধারণত রাশি বলে। তাহলে পরিমাপকে তো যা পরিমাপ করা যায় তাকেই রাশি বলে। টেবিলের দৈর্ঘ্য একটা রাশি, তাই না? উচ্চতা একটা রাশি। যেকোনো একক দ্বারা কোনো কিছুকে সরাসরি পরিমাপ করা যায়। তাহলে এককের মাধ্যমে কোনো একটি বস্তুকে যদি আমরা বস্তুর দৈর্ঘ্য সরাসরি পরিমাপ করতে পারবো। তাহলে দৈর্ঘ্যের একক আছে, ভরের একক, সময়ের একক সবকিছুর একক আছে, তাই না? তাপমাত্রার একক আছে, বিদ্যুৎ প্রবাহের একক আছে। তার মানে দৈর্ঘ্যের একক যেমন মিটার, ভরের একক হলো তোমার কিলোগ্রাম, এরকম সময়ের একক হলো সেকেন্ড, পদার্থের পরিমাপের একক মোল। এই ৭ টি একক কিন্তু বর্তমানে মৌলিক একক। ওকে? এই ৭ টা হলো মৌলিক একক। অন্য কোনো রাশিকে পরিমাপ করার ক্ষেত্রে কেবল একটি মৌলিক একক দ্বারা পরিমাপকে প্রকাশ করা যায়। একটি শ্রেণীর কক্ষের ক্ষেত্রফল পরিমাপের ক্ষেত্রে দৈর্ঘ্যের ২ টা এককের গুণফল নির্ভর করে। তাহলে আয়তনের ক্ষেত্রে ৩ টা এককের গুণফল দরকার। ক্ষেত্রফল মানে কি? তাই না? দৈর্ঘ্য গুণন প্রস্থ এরকম ২ টা লাগে। কিন্তু আয়তন করতে গেলে দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা ৩ টা জিনিস লাগে। তাহলে এই সমন্বিত এককগুলো হলো যৌগিক একক। তাহলে মৌলিক একক হলো ৭ টা। আর বাকিগুলো সবই যৌগিক একক মানে লব্ধ একক। ক্ষেত্রফল একক হলো কি? দৈর্ঘ্য প্রস্থের গুণফল। তাহলে অনুরূপভাবে আয়তনের একক দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতার গুণফল। তাহলে এগুলো হলো লব্ধ একক। বেগের একক হলো কি? বেগের হলো দৈর্ঘ্যের একক আর সময়ের এককের অনুপাত। তার মানে দূরত্ব ভাগ সময় এটাতে বেগ পাওয়া যায়। তাহলে এককের আন্তর্জাতিক পদ্ধতি দেখো। কোনো কিছু পরিমাপ নির্ণয়ের বিভিন্ন পদ্ধতি প্রচলিত আছে। যেমন আমরা জানি যে উচ্চতার জন্য কারো বললাম উচ্চতা ৫ ফুট ৪ ইঞ্চি এরকম বলা হয়। তার মানে এই যে পরিমাপের জন্য আবার আমরা জাতীয় নিবন্ধন ফর্ম বা পাসপোর্টের ফর্ম পূরণের সময় লিখতেছি ১ মিটার ৬১ সেন্টিমিটার এটা উচ্চতা। পাসপোর্টের ক্ষেত্রে আমরা এইভাবে লিখি। তাহলে এর মানে কি? একই পরিমাপের জন্য আমরা প্রচলিত বিভিন্ন একক পদ্ধতি ব্যবহার করে থাকি। যেমন এমকেএস হলো মিটার, কিলোগ্রাম আর সেকেন্ডে প্রকাশ করা। আর এফপিএস মানে কি? এফ হলো ফুট, আর হলো পি হলো পাউন্ড আর এস হলো সেকেন্ড। ফুট, পাউন্ড, সেকেন্ড। তারপর দেখো সিজিএস হলো কি? সেন্টিমিটার, গ্রাম, সেকেন্ড। তার মানে সেন্টিমিটার, গ্রাম, সেকেন্ড, মিটার, কিলোগ্রাম, সেকেন্ড, ফুট, পাউন্ড, সেকেন্ড। এই পদ্ধতি নামে প্রচলিত। তাহলে দীর্ঘকাল ধরে পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন একক পদ্ধতি ব্যবহৃত হয়ে আসছিল। অর্থাৎ একই রাশির পরিমাপের জন্য বিভিন্ন দেশে বিভিন্ন রকম একক ব্যবহার করা হতো। এককের এই ভিন্নতার কারণে উদ্ভূত নানা অসুবিধার কথা বিবেচনা করে ১৯৬০ সালে পৃথিবীর সমগ্র দেশ একটি সাধারণ পরিমাপের পদ্ধতি ব্যবহারের সিদ্ধান্ত গ্রহণ করে। সারা ইন্টারন্যাশনাল এটা ব্যবহার করবে। এটিকে এএসআই বা ইন্টারন্যাশনাল সিস্টেম অফ ইউনিট বলা হয়। মানে এটি আন্তর্জাতিক একক। এই আন্তর্জাতিক পদ্ধতিতে সকল ভৌত রাশির জন্য কেবল একটা নির্দিষ্ট একক নির্ধারণ করা হয়। যেমন দৈর্ঘ্যের একক হলো মিটার, ভরের একক হলো কিলোগ্রাম, তারপর সময়ের একক হলো সেকেন্ড, তাপমাত্রার একক হলো কেলভিন। তারপর বৈদ্যুতিক প্রবাহ আদানের একক হলো কুলম্ব। বৈদ্যুতিক চার্জের একক কি? কুলম্ব। তারপর আলোক উজ্জ্বলের একক হলো ক্যান্ডেলা। তারপর পদার্থের পরিমাপের একক হলো মোল। এগুলো বর্তমানে হলো এসআই পদ্ধতির মৌলিক একক। এসআই হলো ইন্টারন্যাশনাল সিস্টেম অফ ইউনিট মানে আন্তর্জাতিক একক। তাহলে এই ৭ টা তোমরা মুখস্থ করে ফেলবা। ওকে? এবার দৈর্ঘ্যের একক দেখো। বর্তমানে দৈর্ঘ্য পরিমাপের আন্তর্জাতিক একক হলো মিটার। দৈর্ঘ্য পরিমাপের আন্তর্জাতিক এককের নাম কি? মিটার। বিভিন্ন দেশের বিজ্ঞানীরা ১৮৭৫ সালে একত্রে বসে দৈর্ঘ্যের ১ মিটারের পরিমাণ নির্ধারণ করে। তারা প্লাটিনাম, ইরিডিয়াম নামক মিশ্রিত ধাতুর তৈরি একটা দণ্ড ২ প্রান্তে ২ টা দাগ দেন। ২ প্রান্তে ২ টা দাগ দেন। এটা প্লাটিনাম, ইরিডিয়ামের তৈরি একটা ধাতু আছে। যেটার ২ পাশে ২ টা দাগ দেন। দাগ দিয়ে মাঝখানের জায়গাটুকু বলেন এটার দৈর্ঘ্য। ০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ওই ২ টি নির্দিষ্ট দাগের মধ্যকার দূরত্বকে তারা ১ মিটার হিসেবে নির্ধারণ করেন। পরবর্তীতে তারা বলেন এটা হলো ১ মিটার। আমরা সবাই ওইটাই মেনে নিয়েছি। ওকে?
এবার দৈর্ঘ্যের এককের গুণিতক এবং ভগ্নাংশ দেখো। আমরা যখন কাপড়, টেবিলের দৈর্ঘ্য কিংবা কক্ষের দৈর্ঘ্য মাপি তখন মিটার একক ব্যবহার করি। কিন্তু একটি পেন্সিলের দৈর্ঘ্য মাপতে করি সেন্টিমিটার। তাহলে আমরা যখন একটি পয়সার দূরত্ব মাপতে একটি পয়সার দূরত্ব মাপতে যাব তখন কিন্তু আমরা এর চেয়ে ক্ষুদ্রতর একক ব্যবহার করে থাকি। এটা হলো মিলিমিটার, সংক্ষেপে মিমি। তাহলে অন্যদিকে আমরা বেশি দূরত্ব পরিমাপ করতে বেশি দূরত্বের জন্য কি করা হয়? কিলোমিটার ব্যবহার করা হয়। দৈনন্দিন জীবনে আমরা কিলোমিটার, মিটার, সেন্টিমিটার এগুলো ব্যবহার করে থাকি। যেমন ১ কিলোমিটার মানে কি? ১ কিলোমিটার মানে ১,০০০ মিটার। আর ১ মিটার মানে ১০০ সেন্টিমিটার। ১ সেন্টিমিটার মানে ১০ মিলিমিটার। তোমরা ক্লাস 5 এ বা অন্য নিচের ক্লাসগুলোতে কিন্তু এগুলো পড়েছিলা, তাই না? এবার দেখো ভরের একক দেখো। আন্তর্জাতিক পদ্ধতিতে ভরের একক হলো কিলোগ্রাম। ভরের একক কিলোগ্রাম। সংক্ষেপে একে কেজি হিসেবে পরিচিত। ফ্রান্সের সেভ্রেসে, ফ্রান্সের কোথায়? এই সেভ্রেসে অবস্থিত ওজন ও পরিমাপের আন্তর্জাতিক সংস্থার অফিসে সংরক্ষিত একটি দণ্ডের ভরকে ধরা হয়েছে আদর্শ একক হিসেবে ১ কেজি ধরা হয়েছে। কম ভরের জন্য একক হলো গ্রাম। এছাড়া বেশি ভর হলে তখন কুইন্টাল বা মেট্রিক টন বলা হয়। বেশি ভর হলে কুইন্টাল বা মেট্রিক টন। তাহলে ১ মেট্রিক টন মানে ১০ কুইন্টাল মুখস্থ করে ফেলবা। আর ১ কিলোগ্রাম হলো ১,০০০ গ্রাম। ১ কুইন্টাল মানে ১০০ কিলোগ্রাম। আর ১ গ্রাম হলো ১,০০০ গ্রাম। তাহলে মুখস্থ করবে এগুলো। এবার সময়ের একক দেখো। একটু আগের বর্ণিত সকল পদ্ধতিতে সময়ের একক হলো সেকেন্ড। মানে সকল পদ্ধতিতে কিন্তু সময়ের একক ছিল সেকেন্ড। তবে দৈনন্দিন জীবনে ১ সেকেন্ডের চেয়ে এর গুণিতাংশ এককগুলো ব্যবহৃত হয়। যেমন সেম সেকেন্ডের মিনিট, তারপর হলো ঘন্টা, দিন, মাস, বছর। পৃথিবীর নিজ অক্ষের চারপাশে ঘুরে এসে একই অবস্থায় পুনরায় ফিরে আসতে যে সময় লাগে সেটা হলো ১ দিন। পৃথিবী ১ দিনে কিন্তু পুরা ঘুরে আসে। তাহলে একই দিনের ২৪ ভাগের ১ দিনের ২৪ ভাগের ১ ভাগ হলো ১ ঘন্টা। এই ২৪ ভাগের ১ ভাগ হলো ১ ঘন্টা। আবার ১ ঘন্টার ৬০ ভাগের ১ ভাগ হলো ১ মিনিট। আবার ১ মিনিটের ৬০ ভাগের ১ ভাগ হলো ১ সেকেন্ড। এভাবে ভাগ করা হয়েছে। ওকে? তাহলে ১ দিন হলো ২৪ ঘন্টা, ১ ঘন্টা হলো ৬০ মিনিট আর ১ মিনিট হলো ৬০ সেকেন্ড। তো সেটা দেখো পাঠ ৮ আর ৯ দৈর্ঘ্য, ভর ও সময়ের পরিমাপ দেখো। দৈর্ঘ্যের পরিমাপ আমরা পড়লাম। তাহলে ১ম এ তোমাদের বলছে সাদা কাগজে স্কেল দিয়ে এভাবে মাপবা। হ্যাঁ? ভুল পদ্ধতি আগে একটা ফিক্সড জায়গায় রেখে তারপর মাপ দিতে হবে। অনেকে ২ পাশে ভুল জায়গায় ধরে তুমি মাপ পাবা না। মানে মেইন কাটা দাগে খেয়াল রাখতে হবে। পয়সার পুরুত্ব নির্ণয় করতে হবে। একদম নিচ থেকে ঠিকভাবে ধরে এভাবে মাপতে হয়। এটা দেখছি আরকি। তোমাকে মেপে দেখতে বলছে। এগুলো কোনো কাজ নেই। ভরের পরিমাপ করতে বলছে। এবার দাগ কাটে আমরা অনেক সময় সূর্যের দেখো সূর্য করি। মানে সূর্যের ছায়া থেকে আমরা দাগ কেটে নিতে পারি। ওকে? সূর্য করি তৈরি করা যায়। ছায়ার প্রান্তে একটা দাগ দিয়ে আমরা সেই অনুযায়ী লিখতে পারি। এবার ক্ষেত্রফল ও তার পরিমাপ দেখো। তুমি তোমার ৬ষ্ঠ শ্রেণীর গণিত বইটা পড়ার টেবিলে রাখো। এখন একটু দাগ দেখার চেষ্টা করো এরকম মোট কয়টা বই পড়ার টেবিল পাশাপাশি রাখা যাবে? আরো কি এও কি বলতে পারো যে তোমার পড়ার টেবিলের সমান কয়টা টেবিল তোমার পড়ার অক্ষে রাখা যাবে? এগুলো কিছু না প্রিয় শিক্ষার্থীরা। এখন মনে করো যেকোনো মূলত হলো আয়তাকার কোনো জায়গার যদি আমরা ক্ষেত্রফল বের করতে চাই তাহলে দৈর্ঘ্য গুণন প্রস্থ হবে। দৈর্ঘ্য গুণন প্রস্থ দিলে আমরা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল পেয়ে যাব। এবার যদি আমরা আয়তন বের করতে চাই প্রিয় শিক্ষার্থী দেখো, আয়তন কি? যেমন মনে করো সাধারণত তোমার জ্যামিতি বক্সটা তোমার বিজ্ঞান বইয়ের তুলনায় কম স্থান দখল করে। এখন একটি ইট কিন্তু সেই জায়গা দখল করে, ২ টা ইট তার চেয়ে বেশি জায়গা দখল করে। কোন বস্তু যে স্থান দখল করে সেই পুরাটাই হলো তার আয়তন। যেমন একটা তোমার রুমের আয়তন। পুরা রুমের যে যতটুকু জায়গা আছে এটা হলো তার রুমের যে পুরা জায়গাটা আছে এটা হলো রুমের আয়তন। আয়তন হলো কি ৩ টা জিনিসের গুণফল। আয়তন মানে দৈর্ঘ্য, প্রস্থ গুণন উচ্চতা। মানে ক্ষেত্রফলের সাথে আরো উচ্চতাও গুণ দিতে হবে। মানে ক্ষেত্রফল মানে দৈর্ঘ্য গুণন প্রস্থ আর উচ্চতা। ৩ টা গুণ করলে আমরা আয়তন পাবো। তাহলে আন্তর্জাতিক পদ্ধতিতে আয়তনের এককের নাম হলো ঘনমিটার। ১ মিটার দৈর্ঘ্য, ১ মিটার প্রস্থ আর ১ মিটার উচ্চতা। তাহলে ৩ টা যদি আমি ১ দিয়ে গুণ করি তাহলে আমরা ১ ঘনমিটার পাবো। ওকে? তাহলে ১ ঘনমিটার মানে ১ মিটার, ১ মিটার গুণ ১ মিটার। সিজিএস পদ্ধতিতে আয়তনের একক কিন্তু আবার ঘন সেন্টিমিটার। একে সংক্ষেপে সিসি বলা হয়। মানে সিসি মানে হলো কিউবিক সেন্টিমিটার। এটা মুখস্থ রাখবা। কিউবিক সেন্টিমিটার মানে ঘন সেন্টিমিটার। আবার তরল পদার্থের আয়তন মাপা হয় লিটারে। ১,০০০ সিসি মানে হলো ১ লিটার। তো ১ সিসিকেও ১ মিলিমিটারও ১ সিসিকে ১ মিলিলিটারও বলা হয়। সুতরাং ১ লিটার মানে ১,০০০ সিসি। ১,০০০ সিসি মানে হলো আবার এটা হলো ১,০০০ মিলিলিটার। ওকে? এবার দেখো প্রিয় শিক্ষার্থীরা বিভিন্ন আকারে কঠিন বস্তুর আয়তন পরিমাপ। যেকোনো আয়তাকার ঘনবস্তু যেমন ইট বা ঘরের আয়তন সহজে দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা মেপে গুণ করে বের করা যাবে। তো কিন্তু অন্য আকৃতির কোনো বস্তু এবড়ো-থেবড়ো এদের আয়তন বের করা কিভাবে বের করব? এগুলো একটু কঠিন হয়ে যায়। ওকে? তাহলে এগুলো তোমাদের কোনো পরীক্ষণ দরকার নেই। দেখো তরল পদার্থের আয়তন পরিমাপ। আমরা সাধারণত তরল পদার্থের আয়তন মাপার জন্য একটি দাগাঙ্কিত মাপচঙ্গ দেখো এরকম মাপচঙ্গ ব্যবহার করা যেতে পারে। তরল পদার্থ আমরা মাপতে পারি। দেখো তাপমাত্রা পরিমাপ। তুমি হয়তো বিভিন্নভাবে তাপমাত্রা পরিমাপ করতে দাও। যেমন টেলিভিশন বা রেডিও খবরে চলতি দিনের বাতাসের তাপমাত্রা বলে দেয়। তাছাড়া জ্বর হলে আমাদের দেহের তাপমাত্রা মেপে জেনে নেই। তাপমাত্রার আন্তর্জাতিক এককের নাম হলো কি? কেলভিন। তবে এখনো সারা বিশ্বের ব্যবহারিক কাজে বিভিন্ন ধরনের দৈনিক তাপমাত্রা নির্ণয়ে দৈনিক তাপমাত্রা নির্ণয়ে বা জ্বর নির্ণয়ে সেলসিয়াস ও ফারেনহাইট একক ২ টি বহুলভাবে ব্যবহার করা হয়।
তাপমাত্রা নির্ণয়ের জন্য সেলসিয়াস ও ফারেনহাইট একক ব্যবহার করা হয়। থার্মোমিটারের মধ্যে কিন্তু ফারেনহাইট স্কেলে লেখা থাকে। কিন্তু অনেক সেলসিয়াস তাপমাত্রা পাওয়া যায়। দেখো সাধারণত থার্মোমিটারের গায়ে ৯৪ থেকে ১০৮ পর্যন্ত দাগ কাটা থাকে। কোনো থার্মোমিটারে আবার সেলসিয়াসে থাকবে ৩৫ থেকে ৪২ পর্যন্ত দাগ কাটা। এবার লক্ষ্য করে দেখবে যে থার্মোমিটারের ভিতরে একটা পারদ স্তম্ভ দেখা যায়। একটা পারদ স্তম্ভ এই যে এটা হলো কালো ব্ল্যাক কালার দেখতেছো এটা হলো পারদ স্তম্ভ। ওকে? তার মানে এটা কি হলো যখন তাপমাত্রা বাড়বে শরীরের তাপমাত্রা বাড়বে ধীরে, ধীরে এটা পারদ স্তম্ভ সামনের দিকে আসতে থাকবে। এরকম 98.4 পর্যন্ত আসলে স্বাভাবিক তাপমাত্রা বলে। এর চেয়ে উপরে হলে তাহলে বলে জ্বর হয়েছে। তাহলে এভাবে তোমরা এগুলো পড়ে ফেলবা। প্রিয় শিক্ষা দেখো দৈনন্দিন জীবনে প্রায় প্রতিটি কাজে সঠিক পরিমাপের প্রয়োজন হয়। একটি জানা আদর্শ অংশের পরিমাণকে আমরা পরিমাপের একক হিসেবে ধরতে পারি। আর মৌলিক একক হলো ৭ টা। একাধিক মৌলিক একক মিলে তৈরি হয় যৌগিক একক। তাহলে তোমরা অধ্যায়টা পড়ে ফেলবা। এরপরে আমি তোমাদেরকে এই অধ্যায়ের যে সৃজনশীলগুলো আছে এগুলো উত্তরগুলো আলাদাভাবে সুন্দর করে দেব। তাহলে তোমরা সহজে পেরে যাবা। আমি তোমাদের সকল সাবজেক্টের অধ্যায় পড়ায় দিব। অধ্যায়ের সাথে, সাথে প্রশ্ন এমসিকিউ সব দিয়ে দিব। তাহলে তোমরা সুন্দরভাবে ভিডিওগুলো দেখবা তাহলে কিন্তু তোমরা সব পারবা। ঠিক আছে? এভাবে তোমরা পড়ালেখা শুরু করে দাও। ভালো থেকো।